আরমান সাহেব চোখের চশমাটা খুলে টেবিলে রেখে আমরিন বেগমের দিকে তাকিয়ে বলে ওঠে, তো আমি কি করব? আমরিন বেগম সাথে সাথে বলে ওঠে, আসলে ভাই আমি চাচ্ছিলাম পুতুলকে রওশাদের সাথে পাঠাতে। পুতুলকে রওশাদের সাথে পাঠানোর কথা শুনে মুহূর্তের মধ্যে রেগে যায় আরমান সাহেব। বলে ওঠেন, না, আমি আমার অসুস্থ মেয়েকে কিছুতেই রওশাদের ভরসায় বিদেশে পাঠাতে পারবো না। আমাকে ক্ষমা করবেন ভাবি। এদিকে আরমান সাহেবের সোজাসাপটা কথায় আমরিন বেগম কি বলবেন বুঝে উঠতে পারছিলেন না। তখন মুসলিমা বেগম এর দিকে তাকায়। মুসলিমা বেগম দীর্ঘশ্বাস ফেলে আরমান সাহেবকে উদ্দেশ্য করে বলে ওঠে, আরমান, পুতুল তোর মেয়ে ঠিকই, কিন্তু এখন পুতুল এই রওশাদ দাদু ভাইয়ের বউ। কথায় আছে, বিয়ের পর মেয়ের উপর বাপের বাড়ির কারো অধিকার থাকে না। তাও যে আমরা তোর কাছে অনুমতি চাইতে এসেছি, এটাই অনেক বড় কথা। পুতুল রওশাদ দাদু ভাইয়ের সাথে যাবে, আর কালি যাবে। ব্যাস, এই বিষয়ে আর কোনো কথা নয়। আমি কোনো কথা শুনবো না এ বিষয়ে। এখানেই শেষ। এদিকে মায়ের মুখে এত বড় সংলাপ শুনে আরমান সাহেব অবাক হয়ে মায়ের দিকে তাকায়। তবে মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছিল না। আর বলবেই বা কিভাবে? মুসলিমা বেগম তো ভুল কথা বলেননি। আমাদের সমাজেই তো নিয়ম, বিয়ের পরে মেয়ের উপর বাপের বাড়ির কারো অধিকার থাকে না। এই সমাজে বাধা কড়াকড়িতে পড়ে যে কত পিতার বুকে হাহাকার বইছে, আরমান সাহেব আজ তিলে তিলে টের পাচ্ছেন। আমরিন বেগম আরমান সাহেবকে এবার উদ্দেশ্য করে বলে ওঠে, ভাই কিছু মনে করবেন না। আপনি তো রওশাদকে ভালো করেই চেনেন। তাছাড়া রওশাদ পুতুলের খুব ভালোভাবেই খেয়াল রাখবে। তাছাড়া আপনিও তো পুতুলের ভিসা, পাসপোর্ট সবই করিয়েছিলেন ওকে উন্নত মানের চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার জন্য বিদেশে। তবে মাঝখানে অসুস্থতার জন্য আপনি যেতে পারেননি। তবে এখন তো আপনার শরীর খুব একটা সুস্থ না যে আপনিও পুতুলকে নিয়ে বিদেশে যাবেন। এর থেকে ভালো রওশাদের সাথে পুতুলই যাক। কথাগুলো বলে আমরিন বেগম আশাভরা চোখে আরমান সাহেবের দিকে তাকিয়ে থাকেন। আরমান সাহেব মুখ কালো করে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি আর কি বলবো? যা বলার তো একজন বলেই দিয়েছে। মেয়ের উপর নাকি আমার কোনো অধিকার নেই। তবে একটা কথা তোমরা কান খুলে শুনে রাখো, আমার মেয়ের যদি কোনো রকম ক্ষতি হয় তাহলে আমি কিন্তু কাউকে ছাড়বো না। কথাগুলো বলেই একবার মুসলিমা বেগমের দিকে তাকিয়ে হনহন করে রুম থেকে বেরিয়ে যান আরমান সাহেব। উনি বেরিয়ে যেতে আমরিন বেগম এবং মুসলিমা বেগম যেন হাঁপ ছেড়ে বাঁচেন। অন্তত পক্ষে রাজি তো হয়েছে। রাত 9টায় রওশন কেবল বাড়ি ফিরেছে বিমানবন্দরের কিছু ফর্মালিটি পূরণ করে। বাড়ি এসেই রুমে গিয়ে রওশাদ নিজের ব্যাগপত্র লাগেজ গোছাতে শুরু করে। আমরিন বেগম এতক্ষণে ওষুধপত্র খাইয়ে আজ একটু তাড়াতাড়ি পুতুলকে ঘুম পাড়িয়ে দিয়েছে। কাল কত দূর জার্নি করবে, তাই তাড়াতাড়ি ঘুমানোই শ্রেয়। রুমে এসে রওশাদকে ব্যাগ গোছাতে দেখে বলে ওঠে আমরিন বেগম, তুই আমাকে আগে একটু মনে করিয়ে দিবি না? তাহলে আমি পুতুলের জিনিসপত্র গুছিয়ে রেখে দিতাম। পেছন থেকে আমরিন বেগমের কথা শুনে রওশাদ স্তব্ধ হয়ে পেছনে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে ওঠে তার মাকে, মা পাগলামি করো না। পুতুলকে আমার সাথে নেওয়া বোকামি ছাড়া আর কিছুই না। আমরিন বেগমও রাগী কণ্ঠে বলে ওঠে, আমি পাগলামি করছি? পাগলামি তো তুই করছিস। তুই চলে গেলে পুতুলের কি হবে ভেবে দেখেছিস? সাথে সাথে রওশাদ প্রতি উত্তরে বলে ওঠে, এসব নিয়ে তুমি চিন্তা করো না মা, আমি সব ব্যবস্থা করেই যাচ্ছি। আমি একটি মেড হায়ার করেছি পুতুলের জন্য। কাল থেকে সে কাজে জয়েন করবে, পুতুলের সমস্ত খেয়াল রাখবে। এবার আমরিন বেগম রওশাদের কথায় চাচ্ছিল্যের হাসি দিয়ে বলে ওঠে রওশাদকে, তুই কি মনে করেছিস রওশাদ আমি পুতুলের খেয়াল রাখতে পারবো না? আমি এজন্য তোকে পুতুলকে নিয়ে যেতে বলছি না। বলছি কারণ তোদের সবে বিয়ে হয়েছে। এর মধ্যে পুতুলকে রেখে তুই বিদেশে চলে গেলে আশেপাশে অনেক মানুষ পুতুলকে নিয়ে হাজারটা কথা শোনাবে। পুতুল তো নিষ্পাপ একটা মেয়ে, ও কি এগুলোর যোগ্য? তুই বল। কথাগুলো বলতে না বলতে আমরিন বেগমের চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। রওশাদ চুপচাপ দাঁড়িয়ে থাকে। এবার কি বলবে সে বুঝে উঠতে পারছে না। এদিকে আমরিন বেগম আর কথা না বাড়িয়ে নিজের রুমের দিকে চলে যায়। বিছানায় গভীর নিদ্রায় ঘুমিয়ে আছে পুতুল। রওশাদ ধীরে ধীরে পুতুলের কাছে গিয়ে বসে। ঘরে শুধু একটা ডিম লাইট জ্বলছে। জানালা থেকে পূর্ণিমা চাঁদের আলো এসে পুতুলের মুখ বরাবর পড়ছে। ঠান্ডা বাতাসে যেন পরিবেশটা আরো রোমাঞ্চকর হয়ে উঠেছে রওশাদের কাছে। আর রওশাদ এক নজরে পুতুলের পানে চেয়ে আছে।
যেন মনে হচ্ছে স্বর্গ থেকে নেমে আসা কোনো অপ্সরা গভীর নিদ্রায় মত্ত হয়ে আছে। রওশাদ এবার ধীরে ধীরে হাত উঠিয়ে পুতুলের মুখে পুড়ে থাকা চুলগুলো কানের পিছনে গুজে দেয়। মনে মনে ভাবতে থাকে রওশাদ, পুতুল পরি, আমি আসলে কি করতে পারি বল? আমি চেয়েছিলাম তোকে সব বিপদ থেকে আগলে রাখতে, সমস্ত কষ্ট থেকে আগলে রাখতে, কিন্তু শেষে আমি নিজেই একইভাবে তোকে একই কারাগারে বন্দি করতে যাচ্ছি না তো। সকাল 6টা। রওশাদ তড়িঘড়ি করে নিজের সমস্ত জিনিসপত্র গাড়িতে তুলছে। আমরিন বেগম পুতুলকে রেডি করিয়ে নিয়ে বাইরে চলে এসেছে। সাদা থ্রি পিস এবং মাথায় সিম্পলভাবে ওড়না দিয়ে রয়েছে পুতুল। তেমন কোনো জাঁকজমকভাবে সাজগোজ ছাড়াই পুতুলকে শুভ্র পরীর মতো লাগছে। রওশাদ কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকে পুতুলের দিকে। এদিকে পুতুল প্রচুর খুশি, কারণ রওশাদের সাথে ভিন দেশে যাবে বলে। এদিকে আকরাম সাহেবও কাজের লোকদের দিয়ে লাগেজপত্র গাড়িতে তুলিয়ে দেয়। আর আকরাম রওশাদকে বলে ওঠে, তোরা কি যেতে পারবি নাকি আমিও যাব এয়ারপোর্ট পর্যন্ত? অতি উত্তরে রওশাদ বলে ওঠে, না বাবা, তার কোনো দরকার নেই, আমরা চলে যেতেই পারবো। এদিকে মুসলিমা বেগম এসে পুতুলের কপালে চুমু দিয়ে দোয়া করে ফুঁ দিয়ে দেয়। মুসলিমা বেগম বলে ওঠে, সাবধানে যেও পুতুল, আর স্বামীর কথা মেনে চলবে। পুতুলও মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানায়। পুতুল এরপর এদিকে ওদিকে তাকিয়ে বাবাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও আকরাম সাহেবকে দেখতে পায় না পুতুল। পুতুলের মন অনেক খারাপ হয়ে যায়। রওশাদ গাড়ির দরজা খুলে পুতুলকে বসতে বলে। পুতুল আবারও একবার চারপাশে চোখ বুলিয়ে মনটা খারাপ করেই গাড়িতে বসে যায়। গাড়ি স্টার্ট দিতে দরজার সামনে গম্ভীর মুখে আরমান সাহেব এসে দাঁড়ায়। পুতুলের বাবাকে দেখে পুতুল খুবই খুশি হয়ে যায়। আর পুতুল খুব খুশি হয়ে বাবাকে বিদায় জানায় হাত নাড়িয়ে নাড়িয়ে। বলে ওঠে পুতুল, বাবা আমি যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো, আমি খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসবো বাবা। এবার আরমান সাহেব গম্ভীর মুখটা কাটিয়ে মুচকি হেসে হাত নাড়িয়ে পুতুলকে বিদায় দেয়। মেয়েটা যে তার বড্ড আদরের। যদি রওশাদের সাথে গিয়ে পুতুলের ভালো চিকিৎসা হয় আর পুতুল সুস্থ হয়ে ওঠে, তাহলে তাই হোক। এদিকে পেছন থেকে আকরাম সাহেব এসে কাঁধে হাত রেখে আরমান সাহেবকে সান্ত্বনা দেয়। আর নীরবেই আরমান সাহেবের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। চশমা খুলে পানি মুছে নিয়ে আবার বাড়ির দিকে চলে যায়। প্রায় আধা ঘন্টা ড্রাইভ করে রওশাদ পুতুলকে নিয়ে বিমানবন্দরে পৌঁছায়। ভেতরে ঢুকেই পুতুল বারবার পিছনের দিকে তাকায়। পরক্ষণেই পুতুল জোরে শব্দ করে কান্না শুরু করে দেয়। এদিকে হঠাৎ পুতুলের কান্না দেখে রওশাদ হকচকিয়ে যায়। ততক্ষণে পুতুলের কান্না দেখে আশেপাশের লোকগুলো বিরক্তি নিয়ে পুতুলের দিকে তাকায়। মুহূর্তে আশেপাশের লোক জড়ো হয়ে যায়। রওশাদ পুতুলকে থামানোর অনেক চেষ্টা করছে, তবে এত লোক জড়ো হইতে দেখে পুতুল আরো আতঙ্কিত হয়ে কাঁদতে থাকে। রওশাদ এটা বুঝতে পেরে সবাইকে ধমক দিয়ে সরে যেতে বলে। লোকজনেরাও রওশাদের ধমক খেয়ে চলে যায় সেখান থেকে। রওশাদ আলতো করে পুতুলের হাত ধরে পাশে থাকা চেয়ারে বসায়। পুতুল এখনো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রওশাদ পুতুলকে নিজের দিকে ঘুরিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে পুতুল পরি, কাঁদছিস কেন? পুতুল সাথে সাথেই বলে ওঠে, বাবার কথা মনে পড়ছে, আমি বাবার কাছে যাব রওশাদ ভাই। রওশাদ হাতে হাতে পকেট থেকে রুমাল বের করে পুতুলের চোখের পানি মুছিয়ে দিয়ে বলে ওঠে, বাবার কাছে যাবি তো ঠিক আছে, কিন্তু তোকে তো আগে সুস্থ হতে হবে। তুই যদি অসুস্থ হয়ে বাবার সামনে দাঁড়াস, তাহলে তোর বাবা খুশি কি হবে? হবে না। তাই তোকে সুস্থ হয়ে বাবার কাছে যেতে হবে, তাহলে বাবা অনেক খুশি হবে। কি রে পুতুল পরি, এবার আমার কথা বুঝতে পারছিস? পুতুল চোখের পানি মুছতে মুছতে মাথা নেড়ে হ্যাঁ জানায়। রওশাদ পুতুলের মাথাটা নিজের কাঁধে রাখে। ফ্লাইট আসতে এখনো অনেকটা বাকি রয়েছে। এদিকে পুতুল রওশাদের কাঁধে মাথা রেখে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। ইতিমধ্যেই ঘোষণাও হয়ে যায় কিছু সময়ের মধ্যে ফ্লাইট, আর তাই তারা যে যার বসার সিটে বসে পড়ে যেন। তখন রওশাদ একবার পুতুলের দিকে তাকায়। পুতুল তো রওশাদের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। তাই রওশাদ কোনো কিছু চিন্তা না করেই পুতুলকে কোলে তুলে নেয়। যা দেখে এয়ারপোর্টে সবাই হাঁ করে তাকিয়ে আছে। তবে এসবের দিকে রওশাদের কোনো ভ্রুক্ষেপ নেই। কে কি বলবে আর কে কি ভাববে, সেসব নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে তো ঘুমন্ত পুতুলকে কোলে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। সুইজারল্যান্ডের এয়ারপোর্টে আনাচে কানাচে বিলেতি মানুষের ছড়াছড়ি। এখানে কেউ এসে নিজের ফ্লাইটের জন্য অপেক্ষা করছে, আবার কেউ বা আত্মীয়দের রিসিভ করার জন্য অপেক্ষা করছে।
ঠিক এমনভাবে ওয়েটিং সেন্টারে দাঁড়িয়ে আছে তিনজন নমুনা। এদের মধ্যে দুজন ছেলে আর একটি মেয়ে। মাঝের ছেলেটার হাতে সাইনবোর্ডে লেখা আছে রওশাদ বুইরা। এবার আসা যাক তাদের পরিচয় পর্বে। প্রথম ছেলেটির নাম ক্যাসপার অ্যাডাম, আর সাদা চামড়ার এই কালো জ্যাকেট পরোয়া ক্যাসপার অ্যাডাম একজন যুবক। মাঝখানের ছেলেটির নাম জাহিদ আরমান, সাদা ফরমাল ড্রেস পরোয়া জাহেদ খান বাংলাদেশি। পাশের মেয়েটার নাম সেজেল, মা একজন ভারতীয় হলেও বাবা সুইজারল্যান্ডের বাসিন্দা। সেই সূত্রে ধরে সেজেল সুইজারল্যান্ডেই থাকে। মেয়েটির পরনে লেডিস জিন্স প্যান্ট আর উপর কালো লেদার জ্যাকেট। এদিকে প্রায় 14 ঘন্টা জার্নি করে রওশাদ শেষমেশ এয়ারপোর্টে নেমেছে। এক হাতে রয়েছে লাগেজপত্র আর অন্য হাতে পুতুলের হাত শক্ত করে চেপে ধরে এগিয়ে যেতে যেতে চারপাশটা লক্ষ্য করছে। আর পুতুলও রওশাদের পিছন পেছন চলছে চুপচাপ। মাঝে মধ্যে অবাক চোখে আশপাশে থাকা মানুষদের হাঁ করে দেখছে। ক্যাসপার, জাহিদ এবং সেজেল রওশাদকে দেখতে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে ছুটে আসে। জাহিদ জোরে শব্দ করে বলে ওঠে, হেই ব্রো, আমাদেরকে না জানিয়ে বিয়ে করতে গিয়েছিলি? তুই কি ভেবেছিস আমাদের থেকে এটা লুকিয়ে যাবি আর আমরা জানতেও পারবো না? কিন্তু আন্টি তো সব কিছু বলে দিয়েছে আমাদেরকে। তা আমাদের ভাবি কোথায়? দেখছি না তো। এদিকে জাহিদের বকবকানিতে রওশাদের কোনো ভ্রুক্ষেপই হয় না, সাঁই হয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু সেজেল হঠাৎ রওশাদের পেছনে গুটিসুটি মেরে থাকা পুতুলকে খেয়াল করে। সেজেল কিছুটা অবাক হয়ে পুতুলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ওয়াও, কি কিউট বেবিটা, কার এটা? ক্যাসপার এতক্ষণই চুপচাপ ছিল। ক্যাসপার সদ্য বাংলা শিখেছে নতুন, তবে ইংরেজি সাহেব এখনো ভাঙা ভাঙা শব্দে বাংলা উচ্চারণ করে। ক্যাসপার সেজেলের কথা শুনে ভাঙা ভাঙা শব্দে বলে ওঠে, রওশাদ, এই মেয়েটা খেই রওশাদ। রওশাদ তাদের প্রশ্নে কি বলবে কিছু বুঝে উঠতে পারে না। এই তিন যে নমুনা তার কাছে যদি কোনো রকমে জানতে পারে পুতুলি তার বউ, তাহলে কুরুক্ষেত্র বেঁধে যাবে। রওশাদ এইটুকু মেয়েকে কেন বিয়ে করেছে? ব্লা ব্লা। রওশাদকে চুপ থাকতে দেখে জাহিদ ভ্রুকুচকে জিজ্ঞেস করে ওঠে, কি রে রওশাদ, কিছু বলছিস না কেন? এনিওয়ে, তুই কোথাও আবার বিয়ে করে বউয়ের সাথে বাচ্চা ফিরতে নিয়ে আসিসনি তো? কথাগুলো বলেই তিনজন আবার হা হা করে হাসতে থাকে। রওশাদের এবার প্রচণ্ড রাগ হচ্ছে। এই তিন নমুনা সবসময় ওকে এভাবে টিচ করে। পুতুল পিছন থেকে বেরিয়ে এসে রাগী কণ্ঠে তাদের বলে ওঠে, আমি মোটেও বাচ্চা না, দাদি বলেছে আমি অনেক বড় হয়ে গেছি, আমার বিয়েও হয়ে গিয়েছে, আর রওশাদ ভাইয়া আমার পুতুল বর। এদিকে পুতুলের কথা শুনে রওশাদ বেদ গেঁড়াগলেই পড়ে যায়। নাক মুখ টান টান করে তিনজনের দিকে তাকায়। ক্যাসপার এখনো পুতুলের কথা বুঝতে না পেরে জিজ্ঞেস করে ওঠে, হেই, হোয়াট ইজ ফুটুল বর? আর ক্যাসপারের কথায় পুতুল ভেঙচি কেটেই বলে ওঠে, ফুটুল বর না, পুতুল বর। কিন্তু ক্যাসপার এরপরও পুতুলের কথা ধরতে পারেনি। চোখ মুখ কুঁচকে জাহিদ এবং সেজেলকে জিজ্ঞেস করে ওঠে, হোয়াট ইজ ফুটুল বর? এবার জাহিদ এবং সেজেল রাগী দৃষ্টিতে ক্যাসপারের দিকে তাকায়। সেজেল দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আব্বে ইংরেজ সাহেব, তোকে সব পরে বোঝাবো, আগে রওশাদ এই বুইড়াকে দেখে নেই। একে তো আমাদের না জানিয়েই বিয়ে করে নিয়েছে, তার উপর হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করেছে। বলেই জাহিদ এবং সেজেল দুজন রওশাদকে চেপে ধরে। ক্যাসপার যদি কিছুই বুঝতে পারে না, তবুও রওশাদকে সে ধরে, কারণ তার বন্ধুরা সবাই যখন রওশাদকে চেপে ধরেছে তাহলে কিছু একটা নিশ্চয়ই আছে, তাই সেও চেপে ধরে। এদিকে সবাই মিলে রওশাদকে চেপে ধরাতে পুতুল রেগে যায়। রেগে মেগে ওদেরকে বলতে থাকে, এই এই পচা লোকগুলো, ছাড়ো ছাড়ো আমার পুতুল বরকে, ছাড়ো বলছি। তিনজনের চাপাচাপিতে রওশাদ বেশ বিরক্ত হয়ে জোরেই ধমকে ওঠে, স্টপ ইট। আবার তারপরেই হঠাৎ শান্ত হয়ে বলে ওঠে, আচ্ছা এখন তোরা থাম, আগে আমি বাড়ি যাই, তারপর তোদেরকে সবকিছুই বুঝিয়ে বলছি। তিনজন রওশাদের কথায় রাজি হয়ে যায়। সুইজারল্যান্ডে বেশ লাক্সারি ফ্ল্যাট রয়েছে তাদের। সোফায় বসে আছে রওশাদ, আর রওশাদকে ঘিরে রেখেছে সেজেল, জায়েদ এবং ক্যাসপার জেরা করছে। রওশাদের পাশে বসে আছে পুতুল, গভীর মনোযোগ দিয়ে সবকিছু পর্যবেক্ষণ করছে। এদিকে রওশাদের মুখ থেকে সবকিছু শোনার পর তিনজনেই হাসিতে ফেটে পড়ে। জায়েদ তো রওশাদকে নিয়ে ঠাট্টার গান শুরু করে, 30 বছর বয়সে আমার দোস্তের যৌবনে ঘরে সারা, যৌবনের দায়ে দোস্ত আমার বাচ্চা করেছে বিয়া।
রওশাদ বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। গানটা শুনে পাশ থেকে তো আবার ক্যাসপার দাঁড়িয়ে বলে ওঠে, হোয়াট ইজ যৌবনের সারা, সারা ইজ দিস মাই গার্লফ্রেন্ড লারা।